1994 সাল থেকে এটা কি হচ্ছে, পালিত হচ্ছে এই দিবসটি, অর্থাৎ বিশ্ব মরুকরণ এবং খরা প্রতিরোধ দিবস। এই মিরোস্লাভ ক্লোসা এতদিন জানেন 16 গোল নিয়ে সে শীর্ষে অবস্থান করেছিল, অর্থাৎ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভিতরে 4র্থ নম্বর অবস্থানে আছে। এই চৌকা সীমান্তটা হচ্ছে মূলত রাজশাহী বিভাগে আর কি, রাজশাহী বিভাগের যে শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। আসসালামু আলাইকুম, বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের ধারাবাহিক যে আয়োজন সেটা হচ্ছে সাপ্তাহিক আপডেট বুলেটিন। আজকে এই ধারাবাহিকভাবে আমাদের যে আয়োজন আজকে 46তম পর্ব। আজকে আমরা আলোচনা করব যে এই যে সপ্তাহটা চলে গেল, এই বিগত গত যে সপ্তাহ না, আজকের আগের যে সপ্তাহ, আগের যে দিনগুলো, এই দিনগুলোতে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলীগুলো ঘটেছে, এই গুরুত্বপূর্ণ ঘটনাবলীগুলোর ভিতরে যেগুলো পরীক্ষায় আসার মতো তথ্য, ওই তথ্যগুলোকে নিয়ে আজকে আমাদের এই বিশেষ পর্বটি সাজানো হয়েছে। তো আজকে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলী আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশ সংক্রান্ত বেশ কিছু তথ্য আছে, যে তথ্যগুলো আমাদের বাংলাদেশ বিষয়বলী থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও আন্তর্জাতিক বেশ কিছু নতুন কিছু অঞ্চল বা নতুন কিছু টপিক এখানে আলোচনায় এসেছে, যেগুলো যে কোনো সময় পরীক্ষায় আসার একটা সম্ভাবনা আছে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ধারাবাহিকভাবে আজকে যে প্রথম যে প্রশ্নটি আছে, একটু ভালো করে দেখেন। সেটি হচ্ছে যে প্রথমবারের মতো জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর যেটা আছে, এটার নির্বাহী কমিটির ব্যুরো সভাপতি নির্বাচিত হচ্ছে কোন দেশ? 4টা দেশ আছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল। এই যে শরণার্থী বিষয়ক যেটা হাই কমিশনার আছে, এখানে সভাপতির দায়িত্ব পেয়েছে একটি দেশ, তাও আবার প্রথমবারের মতো। তো এই যে জাতিসংঘের যেটা আছে ইউএনএইচসিআর, এই ইউএনএইচসিআর বলতে কি বোঝায়? আমরা জানি ইউএনএইচসিআর বলতে বোঝায় ইউনাইটেড নেশন হাই কমিশন, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি এজেন্সি। এটি একটি জাতিসংঘের শরণার্থী বিষয়ক একটি সংস্থা। তো এই সংস্থাটা মূলত এটি প্রতিষ্ঠা হয়েছিল 1959 সাল থেকে। 1959 সালে এটি প্রতিষ্ঠিত হয়। 1959 সালে প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হচ্ছে যে, আপনারা দেখেন যে শরণার্থী বলতে কি বোঝায়, যে বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহের কারণে দেখা যায় যে কিছু মানুষ তারা বাস্তুহারা হয়ে যায়, তারা নিরাপত্তার আশায় বা নিজেকে বাঁচিয়ে রাখার আশায় বা জীবন বাঁচানোর তাগিদে তারা এক অঞ্চল থেকে বা এক দেশ থেকে অন্য দেশে গিয়ে পাড়ি জমায় নিরাপত্তার আশায়, একটু খাদ্যের আশায়, নিরাপত্তার আশায়। তো এরাই হচ্ছে মূলত কি শরণার্থী। এটা নানা কারণে হতে পারে, বিভিন্ন অস্থির পরিবেশ পরিস্থিতির কারণে হতে পারে। তো এবারের যে শরণার্থী বিষয়ক যে হাই কমিশনার যেটা রয়েছে, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি এজেন্সি, এটার এবার প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছে যে দেশটি, সেই দেশটি হচ্ছে যে বাংলাদেশ এটার সভাপতি নির্বাচিত হয়েছে। এবং এই যে সংস্থার যে সদস্য, সেই সদস্যদের মধ্যে 110টি সদস্য দেশের সমর্থন পেয়েছে বাংলাদেশ। 110টি সদস্য দেশের সমর্থন লাভ করেছিল, বাংলাদেশ সমর্থন লাভ করতে সক্ষম হয়েছে। লাভ করেই কি করা হয়েছে, এই সভাপতি নির্বাচিত হয়েছে, বাংলাদেশ সভাপতি নির্বাচিত হয়েছে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে এর যে সদর দপ্তর রয়েছে সেটা হচ্ছে জেনেভায় অবস্থিত সদর দপ্তর ইউএনএইচসিআর এর। তাহলে জেনেভায় যে জাতিসংঘের যে কার্যালয় রয়েছে, জাতিসংঘের তো প্রত্যেকটা দেশেই কার্যালয় রয়েছে, তো জাতিসংঘের যে কার্যালয় রয়েছে, সেই জাতিসংঘের কার্যালয়ে যে স্থায়ী যে প্রতিনিধি, স্থায়ী প্রতিনিধি, তিনি কে? মূলত স্থায়ী প্রতিনিধি তিনি হচ্ছেন যে বাংলাদেশের একজন রাষ্ট্রদূত, তার নাম হচ্ছে নাহিদা সুবহান। এই নাহিদা সুবহান তিনি কি করেছেন, তার নেতৃত্বে এই দায়িত্বটা গ্রহণ করা হয়েছে। নাহিদা সুবহানের নেতৃত্বেই মূলত এই দায়িত্বটা গ্রহণ করা হয়েছে, নেতৃত্বেই এই নতুন যে দায়িত্ব এটা গ্রহণ করা হয়েছে। আপনারা সম্প্রতি দেখেছেন যে জাতিসংঘের যে সভাপতি নির্বাচিত হয়েছে, বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী আছে ডক্টর খলিলুর রহমান, উনি সভাপতি নির্বাচিত হয়েছেন। পাশাপাশি এটাও একটা ভালো একটা দিক, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে শরণার্থী বাংলাদেশ আজকে প্রায় 20 লাখের মতো রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসে অবস্থান করতেছে আজকে প্রায় 15-20 বছর ধরে, এবং তাদের আগমন তো আরও অনেক আগে থেকেই হচ্ছিল। তো
তো এই ক্ষেত্রে হয়তো একটা সমাধানের পথ হয়তো বাংলাদেশ বের করতে পারবে, যেহেতু বাংলাদেশ একটা সভাপতির আসন পেয়েছে। তো আশা করা যায় যে খুব দ্রুতই হয়তো বাংলাদেশ এখান থেকে ওভারকাম করতে পারবে আর কি। তো এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো আর কি আপনাদের জানতে হবে। এই যে বোর্ডে যে তথ্যগুলো লিখলাম, এই তথ্যগুলো খুব সুন্দর করে পড়বেন, কারণ এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, যে কোনো চাকরি পরীক্ষা আসার একটা সমূহ সম্ভাবনা আছে। কারণ বাংলাদেশ যেহেতু শরণার্থী বিষয়ক এত একটা সংস্থার সদস্য পদ লাভ করেছে, পাশাপাশি আমাদের দেশেও তো শরণার্থী আছে, আপনারা জানেন। এটা একটা ব্যাপক একটা সমস্যার সৃষ্টি করেছে। আর পাশাপাশি সম্প্রতি সময় আপনারা দেখতে পারতেছেন যে ভারত থেকে প্রচুর পরিমাণে পুশিন হচ্ছে বিভিন্ন সীমান্ত এলাকাগুলো দিয়ে। তো এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা বড় ধরনের একটা অর্জন, এবং এটা অবশ্যই বাংলাদেশের এই যে অভ্যন্তরীণ যে সমস্যাগুলো আছে শরণার্থী বিষয়ক, এই সমস্যাগুলো সমাধানে আশা করা যায় যে ভূমিকা রাখার একটা মানে সম্ভাবনা একটা তৈরি হলো আর কি। কারণ কতটুকু ভূমিকা রাখতে পারবে সেটা আর কি পরের বিষয়, তবে আপাতত তৈরি হয়েছে সুযোগটা। এরপর যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি, সেটা হচ্ছে যে বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধী দিবস কবে পালন করা হয়। দেখেন একটা বিষয়, যে বিশ্বকে মরুকরণ করা হয়। মরুকরণ কি কারণে করা হয়? অনেক কারণে করা হয়। একটা হলো রাজনৈতিক কারণে করা হয়, যেমন আমরা দেখেছি ইসরায়েল ফিলিস্তিনকে একদম মরুকরণ করতেছে। পাশাপাশি দেখা যায় যে একটা সময় আমরাও এরকম শিকার হয়েছিলাম, এখনও হচ্ছি। আবার দেখা যায় যে যেমন আমেরিকা, দেখা যায় যে ইরাক, আফগানিস্তান, লিবিয়া, এই সমস্ত অঞ্চলগুলোকে মরুকরণ করে ফেলেছে। মরুকরণ মানে যে এটা শুধু প্রাকৃতিক উপায় হবে তা না, এটা কিন্তু কৃত্রিম উপায়ও করা হয়, ইচ্ছাকৃতভাবেও কিন্তু করানো যায়। একটা দেশের একদম অবকাঠামোটাকে ভেঙে মানে মরুকরণ করা বলতে কি, মানে একদম সেটাকে কি করে দেওয়া, মানে তার যে প্রাকৃতিক সম্পদ একদম শূন্য করে ফেলা। এটাও কিন্তু মানে মরুকরণে কিন্তু অনেকগুলো অর্থ আছে, একটা ভাবার্থ। এবং আর একটা বিষয় হচ্ছে, আরেকটা মরুকরণ বলতে যেটা বোঝায়, যেটা হচ্ছে এটা যুদ্ধবিগ্রহ কেন টানলাম, যে যুদ্ধবিগ্রহের কারণে দেখা যায় প্রচুর পরিমাণে দেখা যায় প্রাকৃতিক যে গাছগাছালি এগুলো নষ্ট হয়ে যায়। পাশাপাশি দেখা যায় যে প্রচুর পরিমাণে ডেফরেস্টেশনের কারণে বা গাছ কাটার কারণে দেখা যায় আস্তে আস্তে পাহাড়ি অঞ্চলগুলো একদম মরুতে পরিণত হচ্ছে, সমতল ভূমিগুলো মরুতে পরিণত হয়ে যাচ্ছে, বাসস্থান তৈরি হচ্ছে, চাষি জমি তৈরি হচ্ছে। এতে করে দেখা যায় প্রাকৃতিক বন জঙ্গলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এতে করে খরার সৃষ্টি হয়, বৃষ্টি প্রবণতা কমে যায়। তো এই জন্যই এই খরা প্রতিরোধ দিবস এটা চালু হয়ে যাচ্ছে, মানে এটা পালিত হচ্ছে, এটা মূলত পালিত হচ্ছে বেশ কিছু বছর ধরে। এটা পালিত হচ্ছে মোটামুটি 1994 সাল থেকে। 1994 সাল থেকে এটা কি হচ্ছে, পালিত হচ্ছে এই দিবসটি, অর্থাৎ বিশ্ব মরুকরণ এবং খরা প্রতিরোধ দিবস। তাই এটা পালিত হয় প্রত্যেক বছর 17ই জুন। প্রতি বছরের 17ই জুন তারিখে মূলত এই বিশ্ব যে মরুকরণ এবং খরা প্রতিরোধ যে দিবসটি আছে, এই দিবসটি মূলত পালন করা হয়ে থাকে। এই তথ্যগুলো আপনারা অবশ্যই জানবেন। এবার আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, এটা একটা আপডেট তথ্য এবং খুবই চমৎকার একটা তথ্য। দেইর আল বালা, এই যে দেইর আল বালা যে অঞ্চলটি আছে, এই অঞ্চলটি মূলত কোথায় অবস্থিত? এটা কি গাজা ফিলিস্তিনে অবস্থিত, নাকি বৈরুত লেবানন, নাকি দামেস্কো সিরিয়ায় অবস্থিত, নাকি রাফাহ মিশরে অবস্থিত? মানে এক্স্যাক্টলি কোন জায়গায় অবস্থিত? এখন হচ্ছে যে আমরা যেটা দেখলাম রাবাহ আল বালা, দেইর আল বালা, এই দেইর আল বালা শব্দের অর্থ হচ্ছে দেইর আল বালা মানে হচ্ছে মূলত হচ্ছে খেজুর, হ্যাঁ, খেজুর গাছের মঠ। খেজুর গাছের, এটার বাংলা অর্থ হচ্ছে খেজুর গাছের মঠ। খেজুর গাছের মঠ বলতে বোঝায় যে এই যে একটা অঞ্চল, যে অঞ্চলটি মূলত হচ্ছে গাজা উপত্যকায়, যেটা হচ্ছে মূলত ফিলিস্তিনের যে গাজা উপত্যকা আছে, গাজা যে উপত্যকা আছে, এটা গাজা উপত্যকার কাছাকাছি মূলত যে ভূমধ্য সাগরের যে তীরবর্তী এলাকাটা আর কি, ভূমধ্য সাগরের এটা একটা তীরবর্তী এলাকা, ভূমধ্য সাগরের একটা কি তীরবর্তী এলাকাটা হচ্ছে মূলত কি এই মানে যেটা হচ্ছে দেইর আল বালা, এই অঞ্চলটি ভূমধ্য সাগরের তীরবর্তী একটা এলাকা। তো এই এলাকাটাতে প্রচুর পরিমাণে খেজুর গাছ জন্মায়, মানে এত পরিমাণে খেজুর গাছ, চারিদিকে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। এই খেজুর গাছ জন্মার প্রাচীনকাল থেকে, এটা যে আধুনিক কাল থেকে তা না, এটা প্রাচীন কাল থেকে হাজার হাজার বছর ধরে এখানে খেজুর গাছের জন্ম হচ্ছে। প্রচুর পরিমাণে খেজুর গাছ, মানে প্রচুর পরিমাণে এখানে খেজুর গাছ ছিল, এখনও আছে। তো এই জন্য এই অঞ্চলটার নাম হচ্ছে দেইর আল বালা। তো সাম্প্রতিক সময়ে এটা খুবই আলোচিত হয়েছে, কারণ এই যে গাজা উপত্যকা আপনারা জানেন যে ইসরায়েল দখল করে তো নিয়েই নিয়েছে পুরাটাই, আর যতটুকু বাকি আছে এই অঞ্চলটুকুও তারা নিতে পারলে মানে বাঁচে। তো এই জন্য সাম্প্রতিক সময়ে বিভিন্ন হামলার কারণে দেখা যায় এই অঞ্চলটি আলোচনায় এসেছে। তো এই অঞ্চলটি হচ্ছে মূলত কোথায়? দেইর আল বালা অঞ্চলটি হচ্ছে মূলত গাজা, ফিলিস্তিনের গাজা উপত্যকায় এটি মূলত অবস্থিত। এইগুলো সুন্দর করে গুছিয়ে পড়লেই হয়ে যাবে। এরপর খেয়াল করে দেখেন, সেটি হচ্ছে যে গ্লোবাল পিস ইন্ডেক্স, তাই না, শান্তি সূচক যেটাকে বলে, বিশ্ব শান্তি সূচক 2026 অনুযায়ী দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটা? অর্থাৎ এই যে গ্লোবাল পিস ইন্ডেক্স যেটা আছে, বিশ্ব শান্তি সূচক, এই শান্তি সূচকে সারা বিশ্বের মানে
কোন দেশ সব থেকে বেশি শান্তিতে, কোন দেশ সব থেকে কম শান্তিতে, বা শান্তির সূচকে কোন দেশের অবস্থান কেমন, কততম, এগুলো নির্ধারণ করা হয়ে থাকে। তো এখানে বিশেষ করে দক্ষিণ এশিয়া যে অঞ্চলটি আছে, আমাদের সার্কভুক্ত যে অঞ্চলটি আছে, এটাতে মূলত দক্ষিণ এশিয়া। তো এখানে তালিকার শীর্ষে কে আছে? তো এখানে অনেকগুলো দেশ আছে, শ্রীলঙ্কা, ভারত, নেপাল, ভুটান। তো মনে রাখবেন যে এইখানে দক্ষিণ এশিয়ার ভিতরে ভুটান আছে 1 নম্বরে, এরপর শ্রীলঙ্কা আছে 2 নম্বরে, নেপাল আছে 3 নম্বরে। এখন 4 নম্বরে কোন দেশ, এটা একটু জানা দরকার না? এটাও তো আসতে পারে। মানে দক্ষিণ এশিয়ার ভিতরে 4 নম্বরে আছে বাংলাদেশ, 4 নম্বরে বাংলাদেশ, 5-এ আছে কোনটা? ভারত, 6-এ আছে হচ্ছে পাকিস্তান, আর 7-এ আছে কি? আফগানিস্তান। এই দক্ষিণ এশিয়ার ভিতর এটা হলো তাদের অবস্থান। অর্থাৎ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভিতর 4র্থ নম্বর অবস্থানে আছে। তবে এখানে সব থেকে শান্তিপূর্ণ দেশ দক্ষিণ এশিয়ার ভিতরে সেটা হচ্ছে কি? ভুটান, এরপরে মূলত শ্রীলঙ্কা, তারপরে হচ্ছে নেপাল, আর ভারত হলো 5 নম্বর, বাংলাদেশ হচ্ছে 4 নম্বর, পাকিস্তান 6 এবং আফগানিস্তান 7-এ আছে ধারাবাহিকভাবে। তো এই যে গ্লোবাল পিস ইন্ডেক্স, এটা অবশ্যই আপনাদের খুব সুন্দর করে মনে রাখতে হবে, বিশেষ করে বাংলাদেশের এটা মনে রাখাটা খুবই জরুরি। এরপর যেটি আছে G7 সম্প্রতি G7 ভুক্ত যে সম্মেলন তো হয়ে মানে চলমান মানে হয়ে গেল। তো এই যে G7 যেটা আছে, বিশ্বের প্রায় মানে বলা যায় অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী যে 7টা বিশাল একটা দেশ, মানে 7টা সমৃদ্ধশালী দেশ, এই সমৃদ্ধশালী দেশগুলোর এই 7টা দেশের সমন্বয়ে একটা বিশেষ একটা অর্থনৈতিক একটা কি সংগঠন, সেটা হচ্ছে G7। এই G7 বলতে বোঝায় গ্রুপ অফ 7, মূলত গ্রুপ অফ 7, হ্যাঁ, গ্রুপ অফ 7। তো এখানে 7টা দেশ আছে, সেই দেশগুলো আমাদের অবশ্যই জানাটা দরকার। সেটা হচ্ছে আমরা জানি যে এই 7টি দেশ কি কি, সেটা হচ্ছে কানাডা, হ্যাঁ, তারপর হলো ইতালি, হ্যাঁ, কানাডা, ইতালি, তারপর হচ্ছে জার্মানি, হ্যাঁ, তারপর হলো কি জার্মানি, তারপর হচ্ছে জাপান, এরপর হলো কি ফ্রান্স, এরপর হলো যুক্তরাষ্ট্র, আর একটা হলো কি যুক্তরাজ্য। এই হলো 7টা দেশ, এই হলো 7টা দেশ। তো এখানে দেখেন যে প্রত্যেকটা অঞ্চল বিভিন্ন মহাদেশ থেকে। তবে এখানে যে প্রশ্নটা হচ্ছে যে একমাত্র এশীয় দেশ কোনটি? একমাত্র এশীয় দেশ কিন্তু জাপান, একমাত্র এশীয় দেশ হচ্ছে জাপান। কারণ এখানে চীনও এর অন্তর্ভুক্ত না, চীনকে তো কখনোই গ্রুপ অফ 7-এ হয়তো নিবে না যতদিন মার্কিন যুক্তরাষ্ট্র আছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আছে। পরবর্তী প্রেসিডেন্ট আসলে হয়তো বা নিতে পারে। ইন্ডিয়াকেও নেওয়ার কোনো সম্ভাবনা এখানে নাই, নিবে না। আর দক্ষিণ কোরিয়াকেও নেওয়ার একটা খুব একটা সম্ভাবনা নাই, বা ভবিষ্যতে নিলেও নিতে পারে, বলা যায় না। কারণ উত্তর কোরিয়াকে যদি দমন করতে যায়, সেক্ষেত্রে দক্ষিণ কোরিয়াকে হয়তো বা কৌশলগত কারণে নিলেও নিতে পারে, এটা ভবিষ্যৎ পরিকল্পনা হয়তো বা। তবে জাপান এটাকে নিয়েছে, কারণ জাপান আবার কি করেছে? চির শান্তির দেশ বলা হয়, শান্তির সংবিধান বলা হয়। পরমাণু কর্মসূচি থেকে তারা অনেক দূরে চলে গেছে, নাকানি চুবানি খেয়ে 2য় বিশ্বযুদ্ধে আমেরিকার কাছে। তো দেশে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে গঠিত যে কর্ম পরিকল্পনা, এটার নাম কি? স্বাধীন গণমাধ্যম। তো স্বাধীন গণমাধ্যমটা কি? স্বাধীন গণমাধ্যম এটা মানে আমরা স্বাধীন গণমাধ্যম বলতে যা বুঝি যে মানে যে কোনো সংবাদ প্রকাশের যে স্বাধীনতা, এটাই মনে হয় না। বিষয়টা শুধু তাই না, মানে যে কোনো সংবাদ প্রকাশের স্বাধীনতাও থাকবে, পাশাপাশি আধা বিচারিক ক্ষমতাও এই গণমাধ্যমের থাকবে। আধা বিচারিক ক্ষমতা বলতে কি বোঝায়? যেমন হচ্ছে যে কেউ একজন অপরাধ করলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়ে দিল, এটা হচ্ছে একটা আধা বিচারিক ক্ষমতা। মানে পুলিশ কিন্তু তার কিন্তু বিচার করতে পারে না, তাকে শুধু গ্রেফতার করে আদালতের কাছে, আদালত তার বিচার করে। তো এরকম কিছু গণমাধ্যম, এরকম কিছু স্বাধীনতা থাকবে যাদের আধা বিচারিক ক্ষমতা থাকবে। তারা যদি কোথাও ভুল ত্রুটি পায়, তাহলে তারা কি করতে পারবে? ওই পুলিশের যে কাজগুলো এইরকমই প্রায়, বা পুলিশকে সহযোগিতা করতে পারবে। তারা হয়তো বা তাকে গ্রেফতারের জন্য পুলিশের কাছে অনুমোদন, মানে পুলিশের কাছে সুপারিশ করবে, পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে এসে আদালতে সোপর্দ করবে। এই কাজগুলা গণমাধ্যমকে হয়তো বা মানে গণমাধ্যমকে দেওয়াটাই হচ্ছে মূলত কি এই স্বাধীন গণমাধ্যম। তো এই স্বাধীন গণমাধ্যমটা তৈরি করার জন্য এটা হচ্ছে মূলত যে আপনারা জানেন যে যুক্তরাজ্য যেটা আছে, যুক্তরাজ্যের একটা স্বাধীন গণমাধ্যম আছে, সেটা হচ্ছে যে অফকম স্বাধীন গণমাধ্যম। আর একটা হলো যুক্তরাষ্ট্রর এফসিসি, যুক্তরাষ্ট্র থেকে হলো এফসিসি। এই যে 2টা যে গণমাধ্যম আছে 2 দেশের, তাদের আদলে তৈরি করা হবে আমাদের মূলত এই যে স্বাধীন গণমাধ্যম, তাদের আদলে তৈরি করার মানে চেষ্টা চালাচ্ছে। তো এটা হচ্ছে মূলত কি? এটা কি মিডিয়া অ্যাকশন প্ল্যান, নাকি ন্যাশনাল অ্যাকশন প্ল্যান, নাকি ডিজিটাল সুরক্ষা প্ল্যান, নাকি ফ্রিডম প্ল্যান? তো এটা অনেকে হয়তো বা মিডিয়া অ্যাকশন প্ল্যানটা দেখাই দিতে পারেন। এটা হচ্ছে মূলত ন্যাশনাল অ্যাকশন প্ল্যান,
ন্যাশনাল অ্যাকশন প্ল্যান। এবার খেয়াল করে দেখি পরবর্তীতে সার্ক, এই যে সার্ক এখন আলোচিত হচ্ছে, সার্ক, এই যে সার্কের যে বর্তমান মহাসচিব মূলত কোন দেশের, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, অর্থাৎ এই সার্কের বর্তমান মহাসচিব মূলত কোন দেশে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এটা অনেকেই হয়তো বা ভুলে গেছেন। তো মনে রাখবেন যে সার্কের বর্তমান, অর্থাৎ সার্কের বর্তমান ও 15তম মহাসচিব, তার নাম হলো মূলত গোলাম সরোয়ার। গোলাম সরোয়ার এই ভদ্রলোক হচ্ছেন কি সার্কের বর্তমান এবং 15তম মহাসচিব, যিনি হচ্ছেন মূলত বাংলাদেশি মানুষ। তাহলে সার্কের বর্তমান মহাসচিব কোন দেশ থেকে? মূলত বাংলাদেশ থেকে। উনি আছেন 2023 থেকে বর্তমান সময়কাল পর্যন্ত তিনি কি আছেন, তার দায়িত্বে বর্তমান সময়কাল পর্যন্ত তিনি রয়েছেন আর কি, তার দায়িত্বে রয়েছেন। তাহলে যে প্রশ্নটি ছিল যে সার্কের বর্তমান মহাসচিব কোন দেশের, তাহলে সহজ উত্তর হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের। সার্কের বর্তমান মহাসচিব বাংলাদেশের। এরপর খেয়াল করে দেখি পরবর্তীতে, নামটাও মনে রাখার চেষ্টা করুন। এরপর খেয়াল করে দেখি নারী আন্দোলনের অগ্রদূত বা নারী আন্দোলনের অগ্রদূত বলা হয় যাকে, অবশ্যই জানেন তিনি হচ্ছেন মূলত সুফিয়া কামাল। তার জন্মসাল কিছুদিন আগে তার জন্মবার্ষিকী পালন করা হয়েছে। তো এই নারী জাগরণের আন্দোলনের যে অগ্রদূত সুফিয়া কামাল, তার জন্মসাল কবে? আমরা নিশ্চয়ই জানি যে এই যে বেগম সুফিয়া কামাল, তিনি জন্মগ্রহণ করেছেন কোথায়? আমরা জানি তিনি জন্মগ্রহণ করেছেন শায়েস্তাবাদ নামক জায়গায়। শায়েস্তাবাদ, তাই না? শায়েস্তাবাদ নামক জায়গায়, এবং শায়েস্তাবাদ বলতে বরিশাল। তিনি বরিশালের শায়েস্তাবাদ নামক জায়গায় জন্মগ্রহণ করেছেন এবং তার জন্ম হয়েছিল আমরা জানি 1911 সালে। 1911 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন 1999 সালে। 1999 সালে তিনি কি করেন? জন্মগ্রহণ করেন। 1911 সালে জন্মগ্রহণ করেন এবং 1999 সালে তিনি মৃত্যুবরণ করেন। তো এই যে তথ্যগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। বিশেষ করে বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 সালে, ওইটাই আর কি, এটি মিলিয়ে পড়লে হয়ে যায় 1911 সালে তিনি। এবার খেয়াল করে দেখেন বিশ্বকাপে এককভাবে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় প্রথমে অবস্থান করছেন কে? এটা একটা খুবই, এটা 100% চলমান পরীক্ষা আসবে, এটা 100% গ্যারান্টেড, যেটা পরীক্ষায় যে কোনো পরীক্ষা আসবে। তো এই ব্যক্তিটা মূলত কে ভাই, খেলোয়াড়টাকে? এটা কি কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের, নাকি মেসি কুচিত্তিনি, নাকি মিরোস্লাভ ক্লোসা জার্মানির, তারপর হচ্ছে কি রোনালদো নাজারিও ডিলিমা, কে হবে? তো আমরা একটা তথ্য নিশ্চয়ই জানতাম, সেটা হচ্ছে যে 2018 পর্যন্ত বলা যায়, সম্ভবত 2018 সালেই অবসর পেয়েছিল, সেটা হচ্ছে জার্মানি মিরোস্লাভ ক্লোসা। এই মিরোস্লাভ ক্লোসা এতদিন জানেন যে 16 গোল নিয়ে তিনি কি ছিলেন, 16 গোল ছিল তার, 16 গোল নিয়ে সে শীর্ষে অবস্থান করেছিল। কিন্তু সম্প্রতি এই 2026 সালে যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপ ফুটবলে আমরা দেখেছি যে নিজেদের প্রথম 2 ম্যাচেই লিওনেল মেসি প্রথম ম্যাচে হ্যাট্রিক করেছে, দ্বিতীয় ম্যাচে 2 গোল করেছে, এই 2 ম্যাচে 5 গোল। তো এর আগে তার 11 গোল ছিল, এর সাথে এর আগে তার কতগুলো গোল ছিল? প্রায় 13টি গোল ছিল, এর সাথে আরও 5টি গোল যুক্ত হয়ে তার 18টি গোল হয়েছে। ঠিক আছে, তো এই যে মেসি কুচিত্তিনি, তার 18 গোল হয়ে গিয়েছে, 18 গোল, এবং তার ম্যাচ সংখ্যা হচ্ছে 28 ম্যাচে। আর একটা মজার বিষয় হচ্ছে যে কিলিয়ান, মানে যিনি আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, তিনিও লাইনের মধ্যেই আছেন, তিনিও 16 গোল করেছেন, 16 গোল এবং 18 ম্যাচে। তার মানে তার এখনও সমূহ সম্ভাবনা আছে, যদি লিওনেল মেসির এটাই সর্বশেষ বিশ্বকাপ হয় এবং কিলিয়ান এমবাপ্পে যদি আরও 2-3টা বিশ্বকাপ খেলে, হয়তো বা সে সবাইকে ছাড়িয়ে শীর্ষে ওঠার একটা সম্ভাবনা আছে। কিন্তু আপাত দৃষ্টিতে লিওনেল মেসি সর্বোচ্চ 18 গোল নিয়েই মূলত তালিকার শীর্ষে উঠে এসেছেন। তো এই যে লিওনেল মেসির একটা নাম আছে, এই নামটা কিন্তু আসতে পারে যে তার প্রকৃত নাম কি, তাই না? তার প্রকৃত নাম হচ্ছে লিওনেল আন্দ্রেস মেসি কুচিত্তিনি। তো এই তথ্যগুলো কিন্তু একটু আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আসতে পারে এটা যে লিওনেল মেসির আগে সর্বোচ্চ গোলদাতা কে ছিল,
মিরোস্লাভ ক্লোসা ছিল, তাকে ছাড়িয়েছে কে? লিওনেল মেসি, তাই না? এবং মিরোস্লাভ ক্লোসার সমতুল্য গোল করেছে কয়জন? 3জন করছে। মেসি তো অলরেডি অফার হয়ে গেছে, এই ক্লিয়ান এমবাপ্পেও করেছে, 2জন করেছে, তাই না? তো এই যে এই তথ্যগুলো আপনারা সুন্দর করে গুছিয়ে পড়ার চেষ্টা করবেন। এরপর যদি আমরা ভালো করে খেয়াল করি, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র যেটা আছে, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্রহ্মস কোন দুটি দেশের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে? এই ব্রহ্মসটা কোন দুইটা দেশের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে? এই ব্রহ্মসটা হচ্ছে মূলত আমরা জানি রাশিয়া এবং ভারত এই দুই দেশের যৌথ প্রচেষ্টায় ব্রহ্মস অ্যারোস্পেস, এই ব্রহ্মস অ্যারোস্পেস নামে তাদের কি রয়েছে? একটি কোম্পানি রয়েছে যারা যৌথভাবে, এটা মূলত কাদের? এই ভারত এবং রাশিয়ার, তারা কি করে? হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র তারা তৈরি করে। এবং এই ব্রহ্মস তারা একটা ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যেটার বর্তমান ক্ষমতা হচ্ছে, এটার বর্তমান গতি হচ্ছে 3 ম্যাক। 3 ম্যাক বলতে বোঝায় যে শব্দের চেয়ে 3 গুণ গতি। এটা শব্দের চেয়ে 3 গুণ গতিতে বর্তমানে চলে। শব্দের চেয়ে 3 গুণ গতি আর কি 3 ম্যাক। এই ম্যাক বলতে মানে শব্দের গতিকে বোঝায় আর কি। তবে এটার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যে এটাকে 8 ম্যাকে উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। 8 ম্যাক অর্থাৎ শব্দের চেয়ে 8 গুণ বেশি গতিতে। এবং এটার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যে 1500 কিলোমিটার দূরে যেন নিখুঁতভাবে আঘাত হানতে পারে। আপাতত এটার রেঞ্জ ধরা হয়েছে যে 1500 কিলোমিটার, যেহেতু গতি বাড়ানো হয়েছে সেহেতু এটার 1500 কিলোমিটার। এরপর আস্তে আস্তে হয়তো বা এটার মানে লক্ষ্যমাত্রাটা আরও হয়তো বা সামনের দিকে বৃদ্ধি করতে পারে। আগে হয়তো গতি বৃদ্ধি করে তারপর লক্ষ্যমাত্রার দিকে তারা মানে এই নজর দিতে পারে। এই তথ্যগুলো খুব সুন্দর করে আপনারা একটু গুছিয়ে পড়াশোনা করার চেষ্টা করবেন। এরপর খেয়াল করে দেখেন চৌকা সীমান্ত। এরপর যদি আমরা খেয়াল করে দেখি যে চৌকা সীমান্ত কোন জেলায় অবস্থিত? এই চৌকা সীমান্তটা বর্তমান সময়ে খুবই আলোচিত একটা বিষয়। আপনারা জানেন যে সম্প্রতি ভারত বাংলাদেশে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে পুশিন কার্যক্রম চালাচ্ছে অবৈধভাবে। হ্যাঁ, বেশ কিছু মানুষকে তারা বাংলাদেশি আখ্যায়িত করে বা বাংলাদেশি ট্যাগ দিয়ে তারা কি করতেছে? বাংলাদেশে পুশিন করার তারা চেষ্টা চালাচ্ছে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে। তো এই সম্প্রতি এই ধরনের পুশিন কার্যক্রম চলতে থাকে এবং মানে প্রায় আজকে থেকে 4-5 দিন বা 2-3 দিন আগেও প্রায় 20 জন 20 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিন করার জন্য চেষ্টা চালিয়েছিল। তো সেটা হচ্ছে যে চৌকা সীমান্ত দিয়ে। এই চৌকা সীমান্তটা মূলত কোথায়? এই চৌকা সীমান্তটা হচ্ছে মূলত রাজশাহী বিভাগে আর কি। রাজশাহী বিভাগের যে শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, এই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাতেই মূলত উপজেলার সীমান্তবর্তী একটি এলাকা হচ্ছে চৌকা সীমান্ত। এই সীমান্ত দিয়েই মূলত পুশিন কার্যক্রমটা মানে এখনও তারা চেষ্টা চালাচ্ছে বা চলমান রয়েছে। এবার খেয়াল করে দেখেন বিশ্ব শরণার্থী দিবস কবে? এই যে একটু আগে কিন্তু একটা বিশ্ব শরণার্থী সম্পর্কিত একটা তথ্য সেই শুরুতে আমরা দেখলাম যে শরণার্থী মূলত কেন তৈরি হয়? শরণার্থী তৈরি হয় বিশেষ করে যুদ্ধ বিগ্রহের কারণে, অনেক সময় অর্থনৈতিক অবরোধের কারণেও হতে পারে। অর্থনৈতিক অবরোধের কারণে কি হয়? দেখা যায় যে ওই দেশটার হয়তো বা অর্থনীতির একদম 12টা বেজে যায়, তাদের হয়তো বা যোগান দিতে পারে না, জনগণের চাহিদা মেটাতে পারে না। তখন কি করে? তারা বাধ্য হয়ে তারা অন্য কোনো দেশে উন্নত জীবনের আশা অথবা জীবনের নিরাপত্তার কারণে বা নিরাপত্তা ঠিক রাখার জন্য বা নিজের জীবনকে বাঁচানোর জন্য তারা অন্য একটা দেশে গিয়ে ভূখণ্ড গিয়ে আশ্রয় নেয়। এই যে শরণার্থী যে রয়েছে, এই শরণার্থীদেরকে সম্মান জানানোর জন্য জাতিসংঘ কর্তৃপক্ষ এই শরণার্থীদের প্রতি সম্মান জানানোর জন্য, তাদের অধিকার রক্ষার জন্য একটা বিশেষ দিবস পালন করা শুরু করে। সেটা হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস, যেটি পালন হচ্ছে মূলত প্রত্যেক বছর 20শে জুন তারিখে। এটি প্রত্যেক বছর এই শরণার্থী দিবসটা পালিত হয়। এরপর যদি বলা হয় যে বাংলাদেশের সর্বশেষ স্বীকৃত জিআই পণ্য কতটি, মানে কোনটি আর কি? তো বাংলাদেশে তো স্বীকৃত জিআই পণ্যের কোনো ইয়ত্তা নাই। যেমন আমি 2 ধরনের তথ্য পেয়েছি যে সর্বশেষ জিআই পণ্য 65টি পেয়েছি, আবার কিছু কিছু সূত্র মতে 64টি পেয়েছি। বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায়। তো সর্বশেষ যেটা এখানে পাওয়া গেছে, সর্বশেষ যেটা আমরা এর আগে জানি যে জামদানি ছিল, ইলিশ ছিল, হ্যাঁ, তারপর হচ্ছে আরও অনেক কিছু তো ছিল আপনারা জানেন। হ্যাঁ, তো এখানে দেখেন নাটোরের কাঁচাগোল্লা, এটা অনেক আগেই হয়েছে। বগুড়ার দই তো অনেক আগেই বিখ্যাত। শেরপুরের যে ছানার পাশ, এটাও বিখ্যাত, অনেক আগেই হয়ে গেছে। নতুন করে যুক্ত হয়েছে মানিকগঞ্জের হাজারি গুড়। এই মানিকগঞ্জের যে হাজারি গুড়, এটা সম্প্রতি নতুন জিআই পণ্য হিসাবে এটি স্বীকৃতি পেয়েছে। ঠিক আছে, জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। এরপর যদি আমরা খেয়াল করে দেখি দেশে বিনিয়োগ,
দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে ব্যবহৃত নতুন ব্যবস্থার নাম কি? অর্থাৎ দেশের পরিবেশটাকে বিনিয়োগ বান্ধব করা, যাতে করে মানুষ বেশি বেশি করে বিনিয়োগ করে। এই বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশে যেগুলো বিনিয়োগ প্রতিষ্ঠান আছে, যেমন দেখেন যে বিডা আছে, হ্যাঁ, তারপর হলো কি বেবজা আছে, হ্যাঁ বেবজা, তারপর আছে কি বেজা আছে। এই যে এই ধরনের 6টা প্রতিষ্ঠানকে নিয়ে বাংলাদেশ সরকার একটা বিনিয়োগ কমিটি গঠন করেছে, একটা বিনিয়োগ সংস্থা তৈরি করেছে। এই 6টা প্রতিষ্ঠানকে একসাথে সমন্বয় করে তারা কর্মপরিকল্পনা যেটা নিয়েছে সেটি হচ্ছে যে বিনিয়োগ করার ক্ষেত্রে, বা অর্থাৎ বিদেশিরা যখন বিনিয়োগ করে বাংলাদেশে, অথবা আমাদের দেশের মানুষই যখন আমাদের দেশে বিনিয়োগ করে, তখন এক দপ্তর থেকে আরেক দপ্তর, সেখান থেকে আরেক দপ্তর, এই যে ফাইল অর্থাৎ এক টেবিল থেকে আরেক টেবিল যে ফাইল ঘুরতে ঘুরতে লেগে যায় 6 বছর, 1 মাস, 1.5 বছর, 2 বছর, এত লং টাইম। এই যে এত লং টাইম লাগার কারণে, দীর্ঘসূত্রিতার কারণে, লালফিতা দৌরাত্মের কারণে দেখা যায় মানুষ বিনিয়োগ করতে চায় না বাংলাদেশে। এই একমাত্র একটাই কারণ, দীর্ঘসূত্রিতার কারণে, এই লালফিতার দৌরাত্মের কারণে। তো এইটাকে কমানোর জন্য, যাতে করে বিদেশিরা এবং বাংলাদেশি যারা আছে তারা যেন দ্রুত গতিতে তারা একই ছাতার নিচে বসে জাস্ট অনলাইন পদ্ধতিতে সমস্ত কাজ যেন তারা এক ক্লিকে শেষ করতে পারে, এই জন্যই বাংলাদেশ সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য একটা নতুন ধরনের একটা ব্যবস্থা গ্রহণ করেছে। এই ব্যবস্থাটার নাম হচ্ছে কি বলেন দিই, কোনটা হবে? এটা নাম হচ্ছে ওয়ান স্টপ উইন্ডো ব্যবস্থা। ওয়ান স্টপ উইন্ডো মানে ওয়ান স্টপ উইন্ডো, এই যে ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে, এবং যার টার্গেট হচ্ছে একই ছাতার নিচে সমস্ত সেবা একবারই সে পেয়ে যাবে। তাতে কি হবে, বিশেষ করে বিদেশি যারা আছে তারা আমাদের দেশে বিনিয়োগ করার প্রতি তারা আগ্রহী প্রকাশ করবে, আপনার আগ্রহ হয়ে যাবে, আমাদের দেশে প্রচুর পরিমাণে বিনিয়োগ হবে, ইন্ডাস্ট্রি হবে, মানুষের কর্মসংস্থান হবে। কারণ বাংলাদেশে যদি $50,000 মানে দেখা যায় যে $50 লাখ যদি এখানে ইনভেস্ট হয়, তাহলে অন্ততপক্ষে বাংলাদেশে নতুন করে অন্ততপক্ষে 50,000 থেকে 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে। এবং এটাকে কেন্দ্র করে অনেকেই ব্যবসা বাণিজ্য করবে, এই পণ্যগুলো নিয়ে তো ব্যবসা বাণিজ্য করবে, তাহলে এই যে অনেক মানুষের কর্মসংস্থান হয়ে গেল। তো এইভাবেই তো একটা দেশের অর্থনীতি কি হয়ে যায়, উন্নতি ঘটে। এবার খেয়াল করে দেখেন 2025-26 অর্থ বছরের জন্য, হ্যাঁ, প্রস্তাবিত জাতীয় বাজেটের মোট আকার কত? এটা তো একদম জাতীয় একটা প্রশ্ন, এটা তো 100% আসার মতো এটা তো আসবেই। লিখিত পরীক্ষা তো, চাকরি পরীক্ষা তো এটা আসবেই। এটা কমন একটা টপিক যে আসলে বাজেটটা কি। বাজেট হচ্ছে যেমন আমি ব্যক্তিগতভাবে আগামী 1 বছর, বা আমি প্রতিদিন কি করব কি না করব, বা আমি 1 বছর আমি কিভাবে নিজেকে পরিচালনা করবো, আমি কয়টা কাপড় কিনবো, কতগুলো চাল লাগবে, কতগুলো ডাল লাগবে, কতগুলো তেল লাগবে, লবণ লাগবে, এই যে ওভারঅল কত ঔষধ লাগে, সব কিছুর একটা কি থাকা উচিত, আমার একটা যোগান থাকা উচিত, একটা নির্দিষ্ট অর্থ, ওই অর্থ থেকে তো আমি খরচ করব, বা আমার একটা ইনকাম সোর্স দরকার। ঠিক তেমনই একটা দেশ আগামী 1 বছর, যেটাকে অর্থ বছর বলা হয়, অর্থাৎ আজ থেকে আগামী 1 বছর কিভাবে চলবে, তার কর্মচারীদের কিভাবে বেতন দিবে, এই যে ওভারঅল যে বিষয়গুলো, এটাকেই নিয়ন্ত্রণ করার জন্য যে অর্থনৈতিক ব্যবস্থা, যে পরিকল্পনা, সেটা হচ্ছে মূলত বাজেট। তো বর্তমানে যেটা বাজেট, সেটা হচ্ছে গত যে বাজেট ছিল 2024-25 অর্থ বছরের যে বাজেটটা ছিল 2024-25, সেখানে অর্থ বছরের যে বাজেটটা ছিল, সেই বাজেটের চেয়ে এটার চেয়েও 1,48,000 কোটি টাকা বেশি। 48,000 কোটি টাকা বেশি হলো এই 2025-2026 সালের বাজেট। ঠিক আছে, কত টাকা আমরা জানি? 9,38,000 কোটি টাকা। 9,38,000 কোটি টাকা, মানে গত বাজেটের চেয়েও এই বাজেটটা প্রায় 1,48,000 কোটি টাকা বেশি। তো আশা করা যায় এই বাজেট জনবান্ধব হবে এবং আমাদের অবশ্যই কল্যাণে এটা কাজে দিবে। তো চাকরি প্রত্যাশী বৃন্দ, এতক্ষণ দীর্ঘ সময় ধরে যারা আজকের এই যে 46তম পর্বের যে আপডেট বুলেটিন যে তথ্যগুলো দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য জানতে আপনারা এই নম্বরটিতে যোগাযোগ করতে পারেন, আমাদের হটলাইন নম্বর 09644330000। অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন পরবর্তীতে। এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে www.বিদ্যাবাড়ি.com, এক ক্লিকেই বা এক ওয়েবসাইটেই যদি আপনি প্রতিদিন যদি চাকরির তথ্যগুলো পেয়ে যান, তাহলে খারাপই। আমাদের এই বিদ্যাবাড়ি ওয়েবসাইটে ক্লিক করলেই আপনি এখান থেকে প্রতিদিন যে চাকরির সার্কুলারগুলো হচ্ছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন, এখানে প্রতিনিয়ত বিভিন্ন চাকরির আপডেট তথ্যগুলো দেওয়া হচ্ছে। পাশাপাশি ইউটিউব চ্যানেলে তো অবশ্যই এখানে আছেন, আরও সবাইকে যুক্ত হতে উৎসাহিত করবেন, যাতে করে যে আমাদের যে এত সুন্দর সুন্দর আয়োজন, এই আয়োজনগুলো কিন্তু আপনারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যুক্ত আছেন বিধায় আপনারা দেখতে পারতেছেন। তো এতক্ষণ ধরে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।